কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভৌতিকতার সকল শ্রোতা ভাই এবং বোনদের আমার সালাম জানাই। গত 666তম এপিসোডে আমার প্রথম ঘটনা শেয়ার করা হয়েছে। বরাবরের মতোই অনিচ্ছাকৃত টাইপ মিস্টেক্সের জন্য ক্ষমা চাইছি। বেশি কথা না বাড়িয়ে চলে যাই ঘটনায়। আমি ফয়সাল আহমেদ হৃদয়, বাসা গাইবান্ধা। ঘটনাটি কিছুদিন আগেই আমি কালেক্ট করেছি। ও হ্যাঁ, আরেকটা কথা, ঘটনাটা ব্যবহার করার সকল নাম ছদ্মনাম। আবারও ফিরে যাই ঘটনায়। ঘটনাটি আমার এক বন্ধুর থেকে শুনেছিলাম। আমি কিছুদিন আগে আমার এক বন্ধুর সহ আড্ডা দিচ্ছিলাম এবং গান গাচ্ছিলাম। মনে রাখা ভালো যে আমার ফোন অল টাইম ভৌতিকতার নানা এপিসোড ডাউনলোড করা থাকে। গান শোনার সময় হঠাৎ একটা ভৌতিকতার এপিসোড প্লে হয়ে যায়। তখন আমার বন্ধুর নাম মাসুক। সে বলল, এটা কি প্লে করেছিস? তখন আমি ওকে ভৌতিকতার সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানালাম। তখন সে আমাকে একটা ঘটনা বলল। ঘটনাটা অনেকটা এমন ছিল। মাসুক বলল, আমার নাম মাসুক। আমি কিছুদিন আগে আমার ফুপুর বাসায় বেড়াতে যাই। ওইখানে ঘোরাফেরা করতে অনেক অনেক রাত হয়ে যায়। তখন আমি বাসার দিকে যাচ্ছিলাম। বাসা যাওয়ার আগে একটা কবরস্থান আছে। আমি সেই কবরস্থানের সামনে দিয়ে হঠাৎ করে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাই। আমি যেন সেই কান্নায় আসক্ত হয়ে যায়। কান্নার উৎস খুঁজতে যাই কবরস্থানের দিকে। এমন সময় ফুপুর বাসার পাশে বাড়ির এক ছেলের নাম তার সিয়াম। সে পেছন থেকে মাসুকের শার্টটা টেনে ধরলো এবং মাসুক যেন নিজের সেন্স ফিরে পায়। সিয়াম তাকে বলল, তুমি এত রাতেই কবরস্থানের দিকে যাচ্ছিলিস কেন? কি হয়েছে? আর একটু হলেই তো অনেক বড় বিপদের মুখে পড়তে। তখন মাসুক তাকে বলল যে সে কোনো একটা মেয়েরই কণ্ঠে কান্নার শব্দ শুনতে পায়। সিয়াম তখন বলল, এইখানে একটা ঘটনা আছে, বাসায় চলো। বাসায় গিয়ে বলছি। ওরা দুজন তখন বাসায় ফিরে আসে। রাত তখন প্রায় 8:30 হবে। তবে গ্রামের দিকে রাত 8:30 কিন্তু অনেক রাত বলা চলে। তখন তারা স্বাভাবিকভাবেই বাসায় ছিল। এসে মাসুক সিয়ামকে বলল, এখন বলো দেখি আসলে কেনই কবরস্থান থেকে কান্নার আওয়াজ শোনা গেল? তখন সিয়াম বলতে শুরু করলো। বলছেন সিয়াম, আমাদের গ্রামের একটা মেয়ে, ওর নাম সামিহা। মেয়েটা দেখতে অনেক সুন্দর ছিল। বাবা মার এক বাথরুমে ছিল সে। তাই বাবা মার এক কথায় চোখের মনে ছিল। বাবা মা ওকে পুরো স্বাধীনতা দিয়েছিল। সে সারাদিন গ্রামে ঘুরে বেড়াতো আর রাত করে বাসায় ফিরত। মেয়ে হিসেবে সে অনেক চঞ্চল ছিল। তারপরেও বাবা মার একমাত্র সন্তান বলে কথা। তার পরিবার তাকে সব সময় অনেক আদর করে রাখত। হঠাৎ একদিন মেয়েটা বরাবরের মতোই ঘোরাফেরা করে সন্ধ্যায় বাড়ি ফিরে। তবে সেই দিন তার আচরণ কিছুটা ভিন্ন ছিল। যেই মেয়ে বাসায় এসে মা ও মা খেতে দাও বলে চিৎকার করতো, সেই মেয়ে কেমন যেন চুপ করে আছে। তার মুখে কোনো আওয়াজ নেই। তখন ওর মা তাকে বলল, আয় সামিহা, খেতে বসবি আয়। সামিহা মায়ের কথা শুনে খেতে চলে যায়। মা ওকে বলল, আজকে তোর পছন্দের আলু ভর্তা রান্না করেছি, নে মা খেয়ে নে। এই বলে ওর মা টেবিলে খাবার রেডি করলো। সামিহা খেতে বসে প্রথমেই দেখলো যে ওর প্লেটে খাবারের পরিবর্তে কিছু কিলবিল করছে। সে চিৎকার করে বলল, মা, ও মা, প্লেটে কি দিয়েছো সব? এগুলো তো ভাত না, এগুলো তো কেঁচো। ওর মা শুনে অনেক অবাক হয়ে যায়। মেয়ে বলে কি? ওর মা দেখলো প্লেট একেবারে সুন্দরভাবে সাজানো গোছানো আছে এবং আলু ভাজা আর ডাল দেওয়া আছে। তাহলে সামিয়া এই কথা কেন বললো? মা তখন বলল, সারাদিন ঘোরাফেরার কারণে তোর হয়তো ভুলভাল দেখেছিস, আয় আমি তোকে নিজ হাতে খাইয়ে দিই। তবে সামিয়া তখনও প্লেটে কেঁচো দেখছিল। মা ওকে খাওয়ানোর জন্য জোর করতে সে প্লেট ছুঁড়ে ফেলে দিল এবং প্লেটটা দরজায় গিয়ে আঘাত করলো। মা তো অনেক অবাক হয়ে যায়, তার মেয়ে কেন এরকম করছে। পরে মা তাকে জুস খেতে দেয়। সামিহা জুস মুখে দিতে অদ্ভুত কিছু অনুভব করে। সে জুসের স্বাদটা কেমন যেন লাগছে আর বাজে একটা গন্ধ করছে। সে মুখ থেকে জুসটা ফেলে দিতেই দেখলো যে তার মুখে থেকে রীতিমতো জুসের বদলে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে।
এই দৃশ্যটা দেখে সামিহা চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। মা তার মুখে পানি ছিটিয়ে ওর জ্ঞান ফেরালো। তখন সামিহার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। ওর মা শুনে চুপ করে বসে থাকে আর সামিহাকে বলে, যা গিয়ে তোর ঘরে ঘুমিয়ে পড়, কালকে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। সামিয়ার বাবার একটা মুদির দোকান ছিল, তাই তার বাসায় আসতে প্রায় রাত 11টার মতো বেজে যায়। প্রতিদিন রাত 11টায় বাসায় ফিরে। সেদিনও রাত 11টার দিকে বাসায় ফিরে এবং সামিয়ার মায়ের কাছে সবকিছু শুনলো এবং বলল, ডাক্তার না, মেয়েকে কবিরাজ দেখাতে হবে। এতক্ষণে সামিয়া ঘুমিয়ে পড়েছে, তাই ওর বাবা আর ওকে ডাকেনি। তারা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লো। হঠাৎ মাঝরাতে সামিয়ার রুম থেকে কেমন যেন একটা শব্দ বের হচ্ছিল। হঠাৎ কিছু ভাঙার শব্দ শুনে সামিয়ার মা বাবা দুজনেই সামিয়ার ঘরে চলে যায়। গিয়ে যা দেখে তা দেখার জন্য কেউ একেবারে প্রস্তুত ছিল না। তারা দেখে সামিয়া ঘরের একটা কোণে বসে বিড়বিড় করে কি যেন একটা বলছে। মাথার চুলগুলো এলোমেলো করে বসে আছে। ওকে ডাক দিতে অনেক ভারী কণ্ঠে সে বলে উঠল, পেরে ভয় পেলি নাকি? এই বলে হাড় হিম করাটা হাসি দিল। এটা শুনে যে কোনো মানুষ ভয় কুকড়ে যাবে। হাসতে হাসতে একটা পর্যায়ে সামিয়া অজ্ঞান হয়ে যায়। তার বাবা দেরি না করে পাশের গ্রাম থেকে এক কবিরাজ ডেকে নিয়ে আসে। কবিরাজ আসতে আসতে প্রায় রাত 3টার মতো বেজে যায়। কবিরাজ বাড়ির সামনে এসে বলে উঠল, পেয়েছি পেয়েছি, আমার আর দরকারটা পেয়েছি। সামিহা বাবা তখন বলল, কি পেলেন বাবা? কবিরাজ হাসি থামিয়ে বললেন, না না, তেমন কিছু না। এই বলে ঘরে প্রবেশ করলো। কবিরাজ বলল, এইখানে 4টা জিন আছে, যেগুলো আপনার মেয়েকে নিজের বসে নিয়েছে। তবে চিন্তা করবেন না, আমি কিছু জিনিস দিয়ে যাচ্ছি আর পানি পড়া দিয়ে যাচ্ছি। রাতে অবশ্যই কিছু কাজ করতে হবে, আর কালকে এই সমস্যার সমাধান করবো, কেমন? এই বলে কবিরাজ পানি পড়া দেয় আর সামিয়ার মাথার চুল নিয়ে যায়। সামিয়ার বাবা ভাবতে লাগলো যে এই কবিরাজ আমার মেয়ের চুল নিয়ে কি করবে। এসব ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে পড়লো। সেই রাতে সামিয়ার বাবা স্বপ্নে দেখলো সে কবিরাজ খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছিল। সে আরো দেখতে পায় কবিরাজটি একটা বৃত্তের মাঝখানে বসে কি যেন একটা মন্ত্র পাঠ করছে। হঠাৎ তার সামনে একটা বড় আকারের ছায়া এসে দাঁড়ালো। কবিরাজ ছায়াগুলোকে উদ্দেশ্য করে বলল, আজ থেকে তোরা আমার হয়ে কাজ করবি, না হলে কিন্তু সবগুলোকে বন্দি করে রাখবো, বুঝতে পেরেছিস? এই কথা শুনে ছায়াগুলো হাসতে শুরু করলো আর বলল, তুই আমাকে বন্দি করবি মূর্খ কবিরাজ, এখন দেখ তোর সাথে কি করি। এই বলে একটা ছায়া কবিরাজের দিকে এগিয়ে যায় আর একটা টান দিয়ে কবিরাজের ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলে। এই বিভৎস দৃশ্য দেখে সামিয়ার বাবা ঘুম থেকে জেগে যায়। তিনি খেয়াল করলেন যে তার পুরো ঘা ভিজে গেছে। পরের দিন সকালে তিনি জানতে পারেন খুবই রহস্যজনকভাবে কবিরাজ মৃত্যুবরণ করেছে। তার শরীর থেকে মাথাটা আলাদা করা হয়েছে। হবে কোনো মানুষ খুন করলে ধারালো কিছু দিয়ে মাথাটা কেটে ফেলতে পারে, তবে তার মাথাটা যেভাবে কাটা হয়েছে মনে হচ্ছে কোনো শক্তিশালী কেউ একজন টান দিয়ে মাথাটা ছিঁড়ে ফেলেছে। এইদিকে সামিয়ার পাগলামি যেন বেড়েই চলেছে। সামিয়ার বাবা একজন ইমাম সাহেবকে ডেকে আনেন। ইমাম সাহেব বাসার সামনে এসে বুঝতে পারেন এইখানে খারাপ কিছু একটা আছে। তিনি বাসায় ঢোকার আগে কিছু পানিতে ধোঁয়া পরে পুরো বাড়িতে ছিটিয়ে দেন। তারপর উনি বাসায় প্রবেশ করলেন। তিনি সামিয়ার সামনে গিয়ে দাঁড়াতে অনেক মোটা কণ্ঠে সামিয়া বলল, পিড়ে হুজুর, এইখানে কি মনে করে এসেছিস? বাঁচতে চাইলে চলে যা, তাহলে তোকে আর তোর পুরো পরিবারকে ধ্বংস করে ফেলবো। হুজুর বলল, আমার সাথে আল্লাহ তাআলা আছে, তোরা আমার কিছু করতে পারবি না, কিচ্ছু না। আর পারলে এই মেয়ের ভেতর থেকে বেরোয় দেখা, দেখি কত দম আছে তোর। আমি তোদের এই মেয়ের শরীরকে বন্ধ করে ফেলেছি, বুঝতে পেরেছিস? এখন তোরা আমার ইশারায় নাচবি, একদম আমার ইশারায় নাচবি। এই পরে হুজুর মেয়েটির গায়ে সে পানি পড়া ছিটাতে থাকে। মেয়েটির ভেতর থেকে সে জিনগুলো বলে উঠল, আমাকে ছেড়ে দে, আর মারিস না, আমি আর নিতে পারছি না। তখন কবিরাজ বলল, ছেড়ে দিব, তবে তোদের কথা দিতে হবে আর কোনোদিন এই গ্রামের ধারের কাছে আসবে না।
তখন জিনগুলো বলল, আমরা চলে যাব, তবে আমাদের 2টো গরু আর 8টা মিষ্টি, 8 কেজি মিষ্টি দিতে হবে। হুজুর তখন সামিয়ার বাবাকে বলল, বাজার থেকে এক দামে 2টা গরু কিনে আনুন। সামিয়ার বাবা তখনই গিয়ে গরু কিনে আনে আর জিনগুলোর বলার জায়গা মতো রাখার সিদ্ধান্ত নিল। তখন হুজুর বলল, তোরা চলে যা। তখন জিনগুলো আবার বলে উঠল, আমরা তো যাব, তবে সেই মেয়েকে আর কেন ধরেছিলাম জানতে চাইবি না? হুজুর তখন বলে উঠল, বল। তখন সামিয়ার ভেতর থেকে সে জিনগুলো বলতে শুরু করলো, আমরা একদিন এই বাড়ির পেছনের বাঁশ বাগানের উপর দিয়ে যাচ্ছিলাম, তখন দেখে মেয়েটি একটা ছেলের সাথে পরকীয়া লিপ্ত হয়েছে পাশের একটা পানির পাম্পের ঘরে। আমাদের মেয়েটিকে দেখে ভালো লেগে যায়, আর যদি 5 দিন দেরি করতি তাহলে আমরা এই মেয়েকে নিয়ে যেতাম। এই বলে জিনগুলো বেটির শরীর থেকে বেরিয়ে যায়। ওইখানে থাকা সবাই দেখতে পায় যে বেটির মুখ থেকে 4টা ধোঁয়ার পিণ্ড বেরিয়ে গেল আর বেটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মেয়েটার জ্ঞান ফিরলে ওর মা তাকে সবকিছু খুলে বলল এবং সে চুপ করে থাকে, যেন ওর নীরবতায় বলে দিচ্ছিল যে জিনগুলো সত্যি বলেছে। তারপর হুজুর সামিয়াকে একটা তাবিজ দেয় এবং কিছুটা আমল দেয়। হুজুর চলে যায়। তারপর সামিয়ার সাথে আর তেমন কিছু হয়নি। মাসখানেকের মধ্যে সামিয়া পুরোপুরি সুস্থ হয়ে যায়। সামিয়ার সাথে যা যা ঘটে সেগুলো পুরো গ্রামবাসী সহ আশেপাশের গ্রামও জানতে পারে। সামিয়া তখন বিয়ের উপযুক্ত ছিল। তার বিয়ের সম্বন্ধ নিয়ে কিছু পরিবার আসে, তবে গ্রামের মানুষের মুখে এসব কথা শুনে পরিবার তাকে আর বিয়ে দিতে চায় না। আর বাংলাদেশের মানুষের স্বভাব তো আমরা সবাই জানি, কারোর নামে কিছু শুনলে বেশি করে শোনে। সামিয়া এই সকল বিষয় সহ্য করতে পারে না। একটা সময় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর ওই মেয়েকে কবরস্থানে দাফন করা হয়। আর জানেন কি, সত্যি কথা বলতে তখন থেকে ওই কবরস্থানে কান্নার আওয়াজ শোনা যায়, যেন সামিয়া কান্না করছে, যেন সামিয়ার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। জসু ভাই, এই ছিল ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন, আর প্লিজ ভাই আমাকে জানাবেন যে কততম এপিসোডে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন। আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন bhautikstories@gmail.com অথবা 01400930111 এই হোয়াটসঅ্যাপে।